ট্রেন আমাদের হাওড়া স্টেশন ছেড়ে দিল। আজকের আমাদের গন্তব্যস্থল বিষ্ণুপ্রিয়া স্টেশন, নবদ্বীপ ধাম হয়ে আমরা যাব মায়াপুর দর্শন করতে। ঘুরে দেখব মায়াপুরের সমস্ত দর্শনীয় স্থান এবং মায়াপুরের নতুন মন্দির সহ বিভিন্ন দর্শনীয় স্থান। বন্ধুরা চলো তাহলে আমরা একবারে বিষ্ণুপ্রিয়া স্টেশনে গিয়ে কথা বলছি। কীভাবে যাব সমস্ত রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এবং বন্ধুরা, ট্রাভেল ব্লগার দুলাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব মায়াপুর ঘুরতে। তা বন্ধুরা, আপনারা যারা শিয়ালদা এবং হাওড়া সেকশন থেকে আসছেন, যারা ডাইরেক্ট মায়াপুর ঘুরতে চান, তারা নবদ্বীপ ধামে না নেমে বিষ্ণুপ্রিয়া হল্টে নামবেন। তাহলে আপনাদের খরচাও একটু কমবে এবং সুবিধাও হবে। তা আপনারা দেখে নিন, এই যে নেমেই এই যে ডান দিকে রয়েছে, এই ডান দিকে আপনার টোটো রয়েছে, এখান থেকেও ধরতে পারেন। আবার প্ল্যাটফর্ম থেকে এগিয়ে গিয়ে সামনেও আপনার টোটো রয়েছে, ওখান থেকেও আপনারা টোটো ধরতে পারেন। এবং একদম প্ল্যাটফর্মের পিছনে আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম যে রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনেও টোটো স্ট্যান্ড আছে, সেখানেও আপনারা গিয়ে টোটো ধরতে পারেন। তবে টোটো ভাড়া কিন্তু আপনার একই নেবে, 15 টাকা। আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকেই টোটোটা ধরবেন। তবে চলুন আপনার আরও টোটো স্ট্যান্ডটা দেখেন। এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে চলে এসেছি। এই যে কাটোয়ার দিকে মুখ করে আপনার ডান দিকে চলে আসবেন। আর এই নিচেই এই যে দেখুন, সামনে একদম সামনে একটা টোটো স্ট্যান্ড, এই নতুন টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকেই আমরা টোটো ধরে যাব। আপনারা কিন্তু সামনের থেকেও যেতে পারেন, ওটা দেখিয়েছি, আর এখান থেকেও যেতে পারেন। ভাড়া কিন্তু আপনাদের একই নেবে। তবে আমি বলবো এখানে দিয়ে সুবিধা হবে আপনাদের। তো চলুন আমরা টোটোতে উঠে পড়বো। ভাড়া নেবে হলো মাত্র 15 টাকা। দুজনা রয়েছে, এই যে প্রীতম রয়েছে, আরও একজনা রয়েছে। আমরা একসাথেই যাব টোটো করে। তা আপনার ওখান থেকে মাঝখান থেকে টোটো না ধরে আমরা এই 2 নম্বরের একদম সামনে চলে এসেছি, এখান থেকেই আমরা টোটোটা ধরে নেব। তো চলুন টোটোতে উঠে এগিয়ে আসলাম। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মের মাথায় একদম যে সিগন্যাল ডাউনটা রয়েছে, সিগন্যাল এখান থেকেই টোটোটা ধরবো। আর টোটো ভাড়া নেবে হলো গিয়ে 15 টাকা বড়ালঘাট পর্যন্ত। তো চলুন টোটোতে আমরা উঠে পড়ি। তারপরে আপনাদের চেপে পড়লাম। টোটো দোল উপলক্ষে 20 টাকা চাইছিল, তারপরে আমাদের থেকে 15 টাকাই নেবে। আপনারা 5 টাকা বেশি দিতেই পারেন। আর তো চলুন, এই যে আমার আরেক ভাই রয়েছে প্রীতম, আর এও আমার সাথে যাচ্ছে। এর বাড়ি হলো জিরাট। এই চ্যানেলের নাম হলো নতুন টেস্ট। চলুন আমরা আজকে একসাথে নবদ্বীপ থেকে মায়াপুর যাব। এখান থেকে মায়াপুর ঘাট আমরা যাব। প্রথমে বড়ালঘাট বেরিয়ে তারপরে মায়াপুর আমরা সমস্ত জায়গা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে আমাদের সাথে আরও এক ভাই রয়েছে যে পাশে, এর সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এর বাড়ি হলো সমুদ্রঘাট। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে গিয়ে একবারে বড়ালঘাটে গিয়ে কথা বলছি। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গোবিন্দবাড়ি ক্রস করছি। হ্যাঁ, এখন আমরা গোবিন্দবাড়ি ক্রস করছি। এখানে রয়েছে গৌরনীতাই, যে স্ট্যাচু খুব সুন্দর। আমরা এইমাত্র টোটো থেকে নেমে এই যে আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। লঞ্চের আমরা গঙ্গার ওপার নবদ্বীপ ঘাট যাওয়ার রাস্তা। আর রাস্তা মানে এখান থেকে আপনার টিকিট কেটে নেবেন, ঠিক আছে। আর এখানে হলো মায়াপুর যাওয়ার টিকিট কাউন্টার। এই যে এমনি প্লেন নৌকায় আপনার ভাড়া নিচ্ছে হলো গিয়ে 5 টাকা করে। আর এই যে লঞ্চের ভাড়া হলো গিয়ে আপনার 10 টাকা। আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম। আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। এই যে দেখুন, এই যে লঞ্চ, এই লঞ্চে আমরা উঠে যাব। আমাদের সাথে আরও দুজনা রয়েছে, ওরা আসতে পরে আমরা উঠে যাচ্ছি। এখানে এই দেখুন, বেশ পেয়ারা
মাখা পাওয়া যাচ্ছে, বেশ ভালোই বানায়, মানে সে খেতেও পারেন। দেখুন লঞ্চ। এরপরে আপনাদেরকে মায়াপুরে গিয়ে দেখাবো এবং আমরা যে লঞ্চটা পার হচ্ছি কীভাবে পার হচ্ছে সেটাও দেখাচ্ছি। বোতলও পাওয়া যাচ্ছে। আর এই আমরা উঠে যাচ্ছি লঞ্চে। আমরা লঞ্চে উঠে পড়লাম। এই লঞ্চে করেই আমরা পৌঁছে যাব মায়াপুর। এই মায়াপুরের পূর্বের নাম ছিল মিয়াপুর। এখানে কাজীর বাড়ি রয়েছে। আর এখানে এই সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন স্বরূপগঞ্জ ঘাট, এই স্বরূপগঞ্জ ঘাট থেকেও ইস্কন মায়াপুরে ঘাটে পৌঁছানো যায়। আমরা এখন ভাগীরথী নদী ক্রস করে জলঙ্গি নদীতে প্রবেশ করলাম এবং সারা বছর এখানে একদিকে ঘোলা জল থাকে, অন্যদিকে নীল জল থাকে। এই সঙ্গমস্থলটি দেখার জন্য বহু মানুষ এখানে ছুটে আসেন এবং নৌকো পারাপারের সময় বহু মানুষ এই দৃশ্যটি উপভোগ করে। এই আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম, নেমে আমরা এগোচ্ছি। আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন, নিজেদের ব্যাগ সাবধানে রাখবেন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অবলম্বন করে যাতায়াত এই আমরা যদি নৌকো করে পার হতাম, এই যে এই রাস্তা দিয়ে আসতাম, এই যে দেখুন আসছে, এই রাস্তা দিয়ে নৌকো করে আসতাম। অনেকটা এখান দিয়ে রাস্তা, প্রায় আপনার 5 থেকে 7 মিনিট হেঁটে লাগবেই। আর এই দিকে রয়েছে আপনার বাস স্ট্যান্ড, বাসে করেও আপনারা যেতে পারেন। এখানে দেখুন বাস স্ট্যান্ড রয়েছে, আপনারা বাসে করেও যেতে পারেন ইস্কন মন্দির। আর সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, টোটো করেও আপনারা যেতে পারেন, ভাড়া আপনাদের 10 টাকাই নেবে। যারা শিয়ালদহ শাখা থেকে আসছেন তারা এই হুলোরঘাট টু কৃষ্ণনগর এই বাসে চেপে আপনারা চলে আসতে পারবেন। একদম সরাসরি ইস্কন মন্দির সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। বন্ধুরা, এই হলো মায়াপুরের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার পার হয়েই আমরা পেয়ে যাব টোটো স্ট্যান্ড। তবে আমরা প্রথমেই যেহেতু সাইট সিইং দেখব, সেই সাইট সিইংয়ের জন্য টোটো নেব। বন্ধুরা, এখানে প্রচুর টোটো রয়েছে, এখান থেকেই আমরা টোটো রিজার্ভ করে নেব সাইট সিইং দেখার জন্য। আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে প্রথমে আপনারা সাইট সিইং দেখে নিন, মন্দিরগুলো রয়েছে সেগুলো আগে দর্শন করে নিন, তারপরে ইস্কন মন্দিরে। লঞ্চঘাট পেরিয়ে 2 মিনিট হেঁটেই এই টোটো স্ট্যান্ড চলে আসলাম। এখান থেকে আমরা টোটো ধরে নেব। টোটোর প্রথমেই আমরা যাব সাইট সিইং দর্শন করার জন্যে এবং একটু দরদাম করে নেবেন। এখান থেকে 500 টাকা চাইছিল, আমরা 400 টাকায় রাজি হলো সবশেষে। আমরা ঘুরবো, সমস্ত রকম যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেইগুলো দর্শন করে তারপরে আমরা মায়াপুরে এসে নামবো। মায়াপুরে নেমে তারপরে মায়াপুরে আপনার কোথায় কী আছে এবং নতুন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ততক্ষণ সাথে থাকুন, সঙ্গে চলুন। আমরা এখন ইস্কন মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখুন একবার মন্দিরটা কত সুন্দর লাগছে, মনটা একদম ভরে গেল। এ একটা আলাদাই অনুভূতি। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি না, আমরা প্রথমে অন্যান্য সাইট সিইংগুলো ঘুরবো, তারপরে আসবো এই ইস্কন মন্দিরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি নিমাইয়ের জন্মস্থান। আমরা ভিতরে ভিডিও করতে দেবে না, বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। মন্দির দিয়ে ঢুকেই আপনার এই যে বাঁদিকে রয়েছে দেখুন সমাধি মন্দির, ছবিচরণ দাসের বাবাজি সমাধি মন্দির। পাশেই রয়েছে গ্রন্থাগার, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমরা ঢুকে পড়লাম।
মন্দির, ভিতরে গিয়ে ছবি তোলা যাবে না, কারণ আছে, বাইরের থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বাইরেটাও দেখা যাক। এখানে একটা ঘাট রয়েছে, ঘাটটির নাম হলো গৌরকুণ্ড, আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর ঘাটে প্রচুর মাছ আছে, দেখুন। আপনারা বিস্কুট কিংবা পাউরুটি দিলে দেখতে পারবেন মাছকে খাওয়াতে পারবেন। সামনেই রয়েছে অতিথিশালা, এপাশে রয়েছে শ্রী গৌর গদাধর এবং শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। এপাশে একটা পার্ক রয়েছে, যারা গাড়ি নিয়ে আসে এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থাও রয়েছে। ঢুকছি। এখানে আরেকটি মহারাজের মূর্তি রয়েছে। আমাদের প্রথম পয়েন্ট ঘোরা হলো নিমাইয়ের জন্মস্থান। আমরা দ্বিতীয় পয়েন্টে চলে এসেছি, শিবাসঙ্গন। মহাপ্রভু এখানে নাম কীর্তন করতেন, তা চলুন আমরা দেখি। আর এই গেটের দুপাশেই রয়েছে নারায়ণের মূর্তি, এই যে দেখুন। আর এই যে রয়েছে তরুণ। আমরা ভিতরটা একটু ঘুরে দেখি। এখানে দেখুন ঢুকেই বাদিকে রয়েছে মহাপ্রসাদের কাউন্টার। আরও অনেক কিছু সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু কিছু কেনাকাটি করে নিতেই পারেন। এখানে দেখুন ভোগ প্রসাদ বিক্রি হচ্ছে বিভিন্ন রকম দামে, 70 টাকা, 50 টাকা, 100 টাকা প্যাকেট, এবং লাড্ডু বিক্রি হচ্ছে 10 টাকায়। এখানে দেখুন কারা কারা রয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, বাদাধর পণ্ডিত, আশ্চর্য অদ্ভুত আশ্চর্য, শ্রীবাস পণ্ডিত এবং নৃসিংহদেব। এই যে দেখুন, এখানে রয়েছে রাধাকৃষ্ণ এবং আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে রয়েছে গৌর নিত্যানন্দ সহ আরো ভক্তবৃন্দ। তা চলুন বন্ধুরা মন্দির চত্বরটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। মন্দিরের পিছনটা বেশ খুব সুন্দর, দেখুন বিশাল বড় এখানে রুম রয়েছে, নাম সংকীর্তনের জায়গা। এখানে বসেই যে নিমাই অধ্যক্ষ প্রভু যে রয়েছে তারা কিন্তু এখানে হরিনাম সংকীর্তন। মন্দিরটা তো খুব দুর্দান্ত লাগছে, মন প্রাণ একদম শীতল হয়ে গেল। আপনারাও আসুন, খুবই ভালো লাগবে। আপনারা প্রথমে এই স্পটগুলো ঘুরে নেবেন, তারপরে সবার শেষে ইস্কন মন্দিরে যাবেন, সেটাই ভালো। এখানে রয়েছে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধিস্থল। প্রচুর সন্ন্যাসীরা এখানে দেহ রেখেছেন, তাদের সমাধিস্থল এখানে রয়েছে। বন্ধুরা এখানে যে খোলটি দেখতে পাচ্ছেন, এই খোলটি চাঁদ কাজী ভেঙেছিল, সেরকমই কথিত আছে। আর এখানে এসে জানতে পারলাম এটাই নাকি সত্যি। ঢুকে বন্ধুরা সোজা বেরিয়ে এসেই এখানে রয়েছে অদ্বৈত ভবন এবং গদাধর অঙ্গন।
এই যে দেখতে পাচ্ছেন অদ্বৈত ভবন। এটা রয়েছে গদাধর অঙ্গন, এটাই গদাধরের জন্মস্থান অদ্বৈত ভবন, আর এটা হলো গদাধর অঙ্গন, এটাই গদাধরের জন্মস্থান। গদাধর অঙ্গন এবং গদাধর ভবন আমরা দর্শন করে বেরোলাম। আমাদের নিমাইয়ের মাসি বাড়ি, তো চলুন আমরা নিমাইয়ের আমরা এই মুহূর্তে চলে এসেছি নিমাইয়ের মাসি বাড়ি। আর এই নিমাইয়ের মাসি বাড়ির এখানে অনেকগুলো মন্দির রয়েছে, আমরা ভিতরে ঢুকে তারপরে দেখাচ্ছি যে কি কি মন্দির রয়েছে। তো চলুন নিমাইয়ের মাসি বাড়ি ভিতরে প্রবেশ করাই। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে হোলির পরিক্রমা বেরিয়েছে দোল উপলক্ষে। ঢুকে বাদিকে রয়েছে ভক্তিগন্ধ প্রচার বিভাগ, এখানে স্টল রয়েছে। আর এখানে রয়েছে ভক্তি ভবন। এই যে দাদা ভাইরা এসছেন পশ্চিম মেদিনীপুর থেকে, তা কেমন লাগছে এখানে ঘুরে? খুবই ভালো লাগছে, দাদাদেরও খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে। তা চলুন আমরা আরও কিছু ঘুরে দেখাই। একটা অনুভূতি আলাদা। এখন দোল উপলক্ষে যে মন্দির চত্বর এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে দারুণ সাজানো রয়েছে। তা দেখুন যে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নিমাইয়ের মাসি বাড়ি, আর নিমাইয়ের মাসি বাড়ির চত্বর আমরা ঘুরে চলে এসেছি প্রভুপাদের সমাধি মন্দিরের সামনে। এই যে দেখুন এখানে তার সামনেই রয়েছে শ্যামকুঞ্জ জলাধার। এখানে দেখুন বলছে শ্যামকুঞ্জের জল সবাই মাথায় নিয়ে আশীর্বাদ নিন। এই দেখুন এই শ্যামকুঞ্জের যে পয়সা ভক্তবন্ধুরা দিয়েছে, কত সুন্দর। এগুলো সব ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের সেবাই লাগবে, যে প্রভু পুকুর থেকে পয়সা সংগ্রহ করছেন। খুব সুন্দর লাগছে, দুর্দান্ত। তা আমিও এই একটু জল মাথায় নিয়ে নিলাম। এই যে পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে, যে দেখুন অনেক বড় বড় মাছ রয়েছে। আপনারা মাছের খাবার দিতে পারেন, এখানে মাছের খাবারও পাওয়া যাচ্ছে। দেখুন ও কত বড় মাছ। এখানেও আরেকটি স্টল রয়েছে, বিভিন্ন রকম মূর্তি এবং ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিনে নিতেই পারেন। এখানে কিছু খাওয়া পাওয়া যাচ্ছে, লস্যি, মশলা মুড়ি, ভেজ রোল, চাউমিন, এখানে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, দেখুন। আর এটা হচ্ছে চৈতন্য মঠের মূল প্রবেশপথ। এখানে রয়েছে চৈতন্য লীলা প্রদর্শনী, এখানে চৈতন্য লীলা প্রদর্শনী দেখানো হয়। আর এখানে মহাপ্রভু যে ষড়ভুজ মূর্তি দেখিয়েছিলেন, দর্শন করেছিলেন, সেই ষড়ভুজ মূর্তি এখানে রয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে। দেখুন দুর্দান্ত, ষড়ভুজ মূর্তিটাও খুব সুন্দর। ভজন কুটির, এখন মন্দিরটি বন্ধ রয়েছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। এর পাশেও আরেকটি মন্দির রয়েছে। সত্যি মন্দির চত্বরটা না, গানটা একদম ভরে গেল।
দেখুন তো বন্ধুরা, এই গাছটা আপনারা চিনতে পারেন কি না? চিনতে পারছেন? নামটা কি জানেন? হ্যাঁ, এই বৃক্ষটি হলো তামাল বৃক্ষ। আমরা অনেকেই নাম শুনেছি যে তামাল গাছ, এটা সেই তামাল বৃক্ষ এবং বা তামাল গাছ। কেউ যদি না দেখে থাকেন তাহলে গাছটা একবার দেখে নিন ভালো করে। এই যে গাছের পাতাটাও রয়েছে, খুব সুন্দর, আপনারা দেখে নিন। এখানেও আরেকটি মহারাজের মন্দির রয়েছে, দেখুন খুব ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এখানে রয়েছে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। বন্ধুরা, আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নোংরা আবর্জনা কিংবা প্লাস্টিক বোতল যারা এখানে নিয়ে আসছেন, এরকম জায়গা রাখা রয়েছে, এই জায়গাতেই নির্দিষ্ট স্থানে আপনারা ফেলবেন। আপনাদের কাছে অনুরোধ। মন্দিরের ভিতরে প্রবেশ করব, দেখুন দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মেন মন্দিরের ভিতরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধবের মূর্তি। খুব সুন্দর, অসাধারণ। দেখুন ফুল দিয়ে সব সাজানো রয়েছে। পরবর্তী দর্শনীয় স্থান চলে এসেছি, চাঁদকাজি সমাধির। এই মায়াপুরে আমরা এখন ঘুরে দেখে আসি এই চাঁদকাজি সমাধিটা কীরকম লাগছে। চলুন, এই হলো চাঁদকাজি সমাধি। এই যে গোলক চাপা গাছটি দেখতে পাচ্ছেন, এই কাজীর সমাধিস্থলে এর বয়স হলো 523 বছর। মহাপ্রভু নিজে এই গাছটি রোপণ করেছেন কাজী সাহেবকে সমাধি। এই মুহূর্তে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার মন্দির। তা চলুন আমরা ভিতরে প্রবেশ করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দোলের প্রস্তুতি চলছে, দেখুন। খুব সুন্দর, এটা মন্দিরের পিছন সাইড, দেখুন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama। এই যে সবাই কীর্তন করতে মগ্ন, বেশ খুব আনন্দে কীর্তন করছে। Hare Krishna, Hare Krishna, একটা মূর্তি রয়েছে, দেখুন। বন্ধুরা, আমরা জগন্নাথ দেবের মন্দির ঘুরে দেখলাম এবং দেখুন এখানে সব দোলের প্রস্তুতি চলছে, প্যান্ডেল করা রয়েছে। এবার আমরা বাইরে বেরিয়ে যাব, দেখি আরও কোথায় যাওয়া যায়। এরপরে বল্লাল সেনের যে ঢিপি রয়েছে সেটা আমরা দেখে নেব। এই যে বল্লাল সেনের ঢিপি, এই যে পুরোনো যে স্থাপত্য। সেন বংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই 30 টাকার টিকিট
দিল্লিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1882 থেকে 1883 এবং 1988 থেকে 1989 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন করা হয়েছিল। এটা খনন করে এরপর এখানেই ছিল বল্লাল সেনের যে রাজত্ব, রাজধানী। এই স্মারকলিপিটা একটু দেখে নিই আমরা। চলুন আমরা বল্লাল সেনের ঢিবিটা একটু ঘুরে দেখি। সেন বংশের রাজা ছিলেন বল্লাল সেন। এই সেন বংশের রাজা যে বল্লাল সেন, তিনি দিল্লিতে গিয়ে যে হিন্দুদের রাজা উপাধি পেয়েছিলেন। তা চলুন আমরা দেখে নিই। এই বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা। 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশে রাজত্ব করেন। কলজি গ্রন্থসমূহ থেকে জানা যায় তিনি ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি। বল্লাল সেনের ঢিপি নদীর অন্যতম প্রত্নস্থল। নবদ্বীপের নিকটবর্তী মায়াপুরের কাছে বামন পুকুরে ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে বল্লাল সেনের ঢিপি অবস্থান। এই ঢিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়, তবে বর্তমান এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চল সংরক্ষিত করা হয়েছে। এই বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় 25 থেকে 30 ফুট। ঢিপিটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিকে কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে এই ঢিপিটির নামকরণ করা হয়েছিল। উৎখননের আগে অনেক ইতিহাসবিদ এখানে এটিকে সেন রাজাদের রাজধানী বলে হিসাবে গণ্য করেছেন, কিন্তু বর্তমানে তা ভুল বলে প্রমাণিত হয়েছে। বিজয়নগর বা বিজয়পুর ছিল সেই সময়ের একটি অত্যাধুনিক শহর ও সেন বংশের রাজধানী, যার অবস্থান এখনও পর্যন্ত আবিষ্কৃত নয়। বিজয়পুর স্থাপন করেন বল্লাল সেনের পিতা বিজয় সেন। এই বল্লাল সেনের ঢিপিটি নির্মাতা করেছিলেন তথাকথিত সেন নৃপতিগণ। এই স্থাপত্যটি তৈরি হয়েছিল ইট, চুন এবং সুরকি দিয়ে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 800 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ মধ্যে, যার সাথে সেন বংশের যোগাযোগ রয়েছে। এই বল্লাল সেনের ঢিপিটি আবিষ্কৃত হয়েছে 1982 সালে। খননের তারিখ ছিল 1982 থেকে 1989 পর্যন্ত। এখন এই ভগ্নস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই বল্লাল সেনের ঢিপিটি রয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের আওতায়। এখন জনসাধারণ এবং দর্শনার্থীদের জন্য নিঃশুল্কে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে কোনো প্রবেশাধিকার লাগে না কিংবা কোনো পয়সা লাগে না। আমরা এই দাদার ছোটো করেই মন্দির চত্বর সব ঘুরলাম। আমরা সমস্ত মন্দির আমরা ঘুরে আসলাম। এখন আমরা পৌঁছে গেলাম একদম খুদ ইস্কন মায়াপুর মন্দিরে। এরপরে মন্দির চত্বর আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে ভাই টোটোটা করে ঘুরলাম, এর সাথে একটু কথা বলে নিই। বলো, তোমার ফোন নাম্বারটা বলো। 7029283929। হ্যাঁ, ফোন নাম্বারটা জেনে নিলেন, আরেকবার বলো আস্তে আস্তে করে। 7029283929। হ্যাঁ, এই নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এরপরে চলুন আমরা ইস্কন মন্দিরটা ঘুরে দেখব। চলুন।
ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবশেষে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন জায়গায় যেতে উৎসাহ যোগায় এবং আনন্দ দেয়। পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে ইস্কনের মূল পর্ব, নতুন মন্দির নিয়ে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। চলো, বাই, টাটা।